হাউ টু মেক আ ইংলিশ কনভারসেশন। আমরা যারা ইংরেজিতে কথা বলতে চাই কিভাবে ছোট ছোট বাক্য তৈরি করা যায়, এটা কিন্তু খুব বেশি নয়। আপনার যদি ইচ্ছা শক্তি থাকে এবং কিছু প্রসেস অবলম্বন করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনি আপনার বন্ধুর সাথে, আপনার কলিগের সাথে, আপনার ছোট ভাই ফ্যামিলির মেম্বারদের সাথে কথা বলতে পারবেন ইংরেজিতে। এই জন্য আপনাকে ছোট ছোট কিছু টিপস জানতে হবে এবং মোটামুটি ইংরেজি জানলে হবে, খুব বেশি গ্রামার নিয়ে চিন্তা করতে হবে না। আসলে ইংরেজি জানার জন্য খুব বেশি গ্রামার জানার প্রয়োজন নেই। আমাদের বেসিক যে গ্রামারের স্কিলটা আছে সেটা জানা থাকলেই মোটামুটি ইংরেজিতে কথা বলা যায়। তবে ইংরেজিতে কথা বলার জন্য একটা জিনিস জানা খুবই জরুরি, সেটা হচ্ছে টেন্স বডি। অর্থাৎ আমরা বাক্যকে যখন বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ সময় নিয়ে বলি তখন বাক্যগুলোর প্যাটার্ন কি হয়ে থাকে এই বিষয়টা জানাটা খুবই জরুরি। আজকে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে ইংরেজিতে কথা বলার জন্য আমরা কোন প্রসেসগুলো ফলো করব, কোন বিষয়গুলোকে জানবো, যেই বিষয়গুলো জানলে আমরা খুব সহজেই একে অপরের সাথে ইংরেজিতে কথা বলতে পারবো। এই মুহূর্তে এই ক্লাসে যারা জয়েন আছেন, আমি ট্রাস্টের সাথে বলছি, আজকের ক্লাসটা করার পরে ইনশাল্লাহ আপনারা সবার সাথে অন্ততপক্ষে ছোট ছোট ডায়লগ মেক করে কথা বলতে পারবেন। এই জন্য জাস্ট ক্লাসটা স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথমত একটা জিনিস লক্ষ্য করে দেখুন, আমরা যখন কোনো একটা বাক্য বলে থাকি সেই বাক্যটা পজিটিভ সেন্সে বলি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, আমরা যখন কোনো একটা কথা বলি সেখানে কোনো নেগেটিভ ইঙ্গিত থাকে না বাক্যের ভিতরে। যেমন ধরুন আমি যদি বলি আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি, এই বাক্যতে কোনো নেগেটিভ সেন্স নেই। আমি চাইলে বাক্যটাকে নেগেটিভ সেন্সে কিন্তু বলতে পারতাম, যেমন আমি ক্রিকেট খেলি না, আই ডোন্ট প্লে ক্রিকেট। নো, আই ডোন্ট প্লে ক্রিকেট, নেগেটিভও বলতে পারতাম। যখন আমরা বলে থাকি যে আমি ক্রিকেট খেলি বা আমি ক্রিকেট খেলি না, এই সকল কথাগুলো আমরা অ্যাকচুয়ালি কখন বলি? যখন আমাকে কেউ প্রশ্ন জিজ্ঞেস করে যে তুমি কি ক্রিকেট খেলো, তখন তার উত্তরে কিন্তু আমরা এই সকল কথা বলে থাকি। তাহলে আরেক ধরনের বাক্য রয়েছে যেটা হচ্ছে ইন্টারোগেটিভ। ডু ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলো? তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম, যদি আপনি ডায়লগ মেক করতে চান আপনাকে প্রশ্ন করা শিখতে হবে। সর্বপ্রথম যেটা প্রয়োজন, প্রশ্ন করা শিখতে পারা। আমরা যদি প্রশ্ন করা শিখতে পারি তাহলে যখন আমরা কাউকে প্রশ্ন করব সেই ব্যক্তি কিন্তু আমাকে প্রশ্নটার উত্তর দিবে, এবং উত্তরটা যখন সে আমাকে দিবে সেই উত্তরটা হতে পারে একটা পজিটিভ সেন্টেন্স হাবোধক ইঙ্গিতে, অথবা সেটা কি হতে পারে একটা নেগেটিভ ইঙ্গিতে হতে পারে। তাহলে এই পজিটিভ সেন্টেন্স তৈরি করা, নেগেটিভ সেন্টেন্স তৈরি করা এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা, যদি আমরা এই তিন ধরনের সেন্টেন্সই তৈরি করতে পারি তাহলেই কিন্তু আমরা ছোট ছোট বাক্যের মাধ্যমে কথা বলাটা শুরু করে দিতে পারবো। তার পরবর্তীতে আমাদেরকে জানতে হবে ছোট ছোট বাক্যগুলোকে কিভাবে বড় করা যায়, এই বিষয়টাও আমি আপনাদেরকে দেখাবো। লক্ষ্য করে দেখুন, আই প্লে ক্রিকেট, আই ডোন্ট প্লে ক্রিকেট বা ডু ইউ প্লে ক্রিকেট, এখানেও আমি তিনটা বাক্য লিখেছি। আবার পরবর্তী বাক্যতে আমরা আরো তিনটা বাক্য লিখেছি, চারটা বাক্য। আই এম বিজি, আই এম নট বিজি, আর ইউ বিজি, হোয়াই আর ইউ বিজি। এই যে চার রকমের বাক্য দেখছেন, মূলত কিন্তু আমরা যে কোনো বাক্য যখনই বলে থাকি না কেন এই চার প্যাটার্নেই বলে থাকি। হয়তো বা আমরা পজিটিভে বলি, যেমন আমি ব্যস্ত আছি, অথবা আমি ব্যস্ত না, অথবা আপনি আরেকজনকে প্রশ্ন করবেন তুমি কি ব্যস্ত, অথবা আপনি এভাবেও তাকে প্রশ্ন করতে পারেন কেন তুমি ব্যস্ত। এই যে লাস্টের যে বাক্যটা দেখতেছেন এটাও কিন্তু প্রশ্ন, আবার আর ইউ বিজি এটাও কিন্তু প্রশ্ন, দুইটাই প্রশ্ন। এই এক ধরনের প্রশ্ন আছে ইয়েস নো কোশ্চেন, খুবই সহজ বিষয়। ইয়েস নো কোশ্চেন দিয়ে কথা বলা শুরু করা যায়, খুব সহজ একটা প্রসেস। যে প্রশ্নগুলোর উত্তর ইয়েস অথবা নাতে দেওয়া যায়, আপনি জাস্ট ইয়েস অথবা নোতে অ্যান্সার দিতে পারবেন, এবং সাথে যদি প্রশ্ন থেকে বাক্যাংশ দিয়ে দেওয়া যায় তাহলে আরো চমৎকার হবে। এর পরবর্তীতে আরেক ধরনের প্রশ্ন পাওয়া যায়, সেটাকে বলা হয় ডাব্লিউএইচ কোশ্চেন, যে প্রশ্নের উত্তরগুলো আমাদেরকে বিস্তারিত দিতে হয়। যেমন ধরুন আমি যদি আপনাকে বলি আর ইউ বিজি, আপনি কি ব্যস্ত, আপনি এই প্রশ্নের উত্তরটা আমাকে দুই ভাবে দিতে পারেন। আপনি হয়তো বা বলতে পারেন আমাকে ইয়েস আই এম বিজি, অথবা আপনি সংক্ষেপে বলতে পারেন ইয়েস আই এম, আমি কিন্তু বুঝে ফেলবো আপনি আমাকে পজিটিভ একটা অ্যান্সার দিয়েছেন। অথবা আমি এই প্রশ্নের অ্যান্সারটা নোতেও দিতে পারতাম, নো আই এম নট বিজি। ঠিক আছে, নো আই এম নট এতটুকু বললেও হতো, আমি বিজি না বললেও আপনি বুঝতে পারতেন, সংক্ষেপে বলা যেত। অথবা জাস্ট নো বললেও হতো। তাহলে এই যে আর ইউ বিজি প্রশ্নের উত্তর আমি পজিটিভও দিতে পারি, নেগেটিভও দিতে পারি, তাহলে তিন ধরনের সেন্টেন্স কিন্তু হয়ে গেল, আমরা দুইজনের মধ্যে কথাও হয়ে গেল। এখন যদি ওই লোকটা এইভাবে আপনাকে জিজ্ঞেস করে পরবর্তীতে যে কেন আপনি ব্যস্ত আছেন, তখন কিন্তু আপনি আর প্রশ্নের উত্তরটা হ্যাঁ অথবা নাতে দিতে পারবেন না, আপনাকে বর্ণনা দিতে হবে। আপনি যে কোনো কাজে এই মুহূর্তে থাকতে পারেন, যেমন এই মুহূর্তে আপনারা কি করছেন, ক্লাস করছেন, তাহলে হোয়াই আর ইউ বিজি, কেন তুমি ব্যস্ত আছো, এই প্রশ্নের অ্যান্সারে আপনাকে বলতে হবে বিকজ আই এম ডুইং এ ক্লাস, আমি এই মুহূর্তে একটা ক্লাস করতেছি, সো ডোন্ট ডিস্টার্ব মি। সাথে আপনি চাইলে কি করতে পারেন, ডোন্ট ডিস্টার্ব মি, সো প্লিজ ডোন্ট কিপ ডিস্টার্ব মি, ডিস্টার্ব মি। ঠিক আছে, দয়া করে আমাকে কি করবা না, বিরক্ত করবা না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডিস্টার্ব মি, আমাকে বিরক্ত করবা না, আমরা এই বাক্যটাতে কিন্তু বিস্তারিতভাবে ডিটেলসে অ্যান্সার দিয়েছি। এখন কথা হচ্ছে যে আমরা যখন কোনো একটা প্রশ্নের উত্তর ডিটেলসে দিতে যাই তখন আমরা কিন্তু ছোট এতটুকু অংশই বলি বা বড় করে বাক্যটাকে বলতে পারি না।
এখন এখানে একটা অটোমেটিক্যালি প্রশ্ন চলে আসে, স্যার এই প্রশ্নের উত্তরগুলো না হয় আমরা খুব সহজে দিয়ে ফেলবো, কিন্তু যখন একটা বাক্য বিস্তারিতভাবে বলতে হয় তখন না আমি আর 2-3 লাইন বলতে পারি না, চিন্তা করতে হয়, মন থেকে চিন্তা করতে হয়, কি অ্যান্সার দেওয়া যায়, মাথায় আসে তো মুখে আসে না, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়, অর্থাৎ আমরা বাক্যগুলোকে টেনে বড় করতে পারি না। তো একটা বাক্য আসলে টেনে বড় করার জন্য আপনাকে খুব বেশি গ্রামার জানতে হবে না, কিছু বেসিক স্টেপ আছে যেগুলো ফলো করে বাক্য বলা যায় বা বাক্য শোনা যায়, বোঝা যায়। সেটা কিভাবে? আচ্ছা, সেটা কিভাবে সেটা আমি আপনাদেরকে এখানে একটু দেখাচ্ছি। যেমন ধরুন প্রেজেন্ট টেন্স, এই যে অংশটা দেখুন এক্সপ্লেইন, এখানে আমরা দেখুন এক্সপ্লেইনের ব্যাখ্যাটা এখানে কি বলেছে আর বাক্যটা তারা কিভাবে বড় করেছে একটু ভালো করে লক্ষ্য করুন। এক্সপ্লেইন শব্দটার অর্থ হচ্ছে টু মেক সামথিং ক্লিয়ার, টু মেক সামথিং ক্লিয়ার অর ইজি, কোনো একটা জিনিস সহজভাবে বা পরিষ্কারভাবে কি করা, কোনো একটা জিনিস সহজভাবে বা পরিষ্কারভাবে বা টু আন্ডারস্ট্যান্ড বুঝতে বুঝায় দেওয়া, কোনো একটা জিনিস সহজভাবে বা পরিষ্কারভাবে বুঝায় দেওয়া, বাই কিসের মাধ্যমে, ডিসক্রাইবিং বর্ণনার মাধ্যমে, অথবা কিসের মাধ্যমে, গিভিং ইনফরমেশন তথ্য দেওয়ার মাধ্যমে, কি সম্পর্কে, অ্যাবাউট ইট। এই যে বাক্যটা ছোট একটা সেন্টেন্সকে যে ওরা টেনে টেনে বড় করেছে, কিভাবে করেছে লক্ষ্য করে দেখুন তো, ওদের বাক্যের প্যাটার্নটা কি এটা আপনারা বোঝার চেষ্টা করুন। এই প্যাটার্নই কিন্তু আপনাকে ফলো করতে হবে। তারা যেই বিষয়গুলোকে ফলো করেছে সেগুলো হচ্ছে প্রেপজিশন ব্যবহার করেছে তারা বাক্যগুলোতে। যেমন ধরুন এখানে আন্ডারস্ট্যান্ড, এটা কিন্তু একটা ভার্ব, তাই না? আমরা জানি আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারে, যেমন আপনি কি এটা বুঝতে পেরেছেন, আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তখন আপনার অ্যান্সার হবে ইয়েস আই আন্ডারস্ট্যান্ড। তাহলে আন্ডারস্ট্যান্ড একটা ভার্ব, কিন্তু এই বাক্য তো কিন্তু মোটেই ভার্ব না, টু এর পরও এটাকে ব্যবহার করা হয়েছে নন ফাইনাইট ভার্ব হিসেবে। তাহলে এখানে আমরা আন্ডারস্ট্যান্ডকে ভার্ব হিসেবে ব্যবহার করলাম, ডেসক্রাইবিং কে ব্যবহার করেছি, এটাও কিন্তু একটা ভার্ব, এটাকেও প্রিপজিশনের পরে ব্যবহার করা হয়েছে। অরের পরে যে গিভিং দেখতেছেন এটাও কিন্তু একটা ভার্ব, এখানে অরের পরে ব্যবহার করা হয়েছে। এই বাক্যতে গিভিং কিন্তু একটা মূল ভার্ব, কারণ অরের পরে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এটা একটা কি কানেক্টর, তাই না? তাহলে যখন বাক্যগুলোকে বড় করা হয় প্রিপজিশনাল ফ্রেজ গুলোকে ব্যবহার করা হয়, প্রিপজিশনের মাধ্যমে বড় করা হয়। তো আমরা যখন বড় বাক্য পড়ে বোঝার চেষ্টা করব তখন এত বেশি ঘাবড়াতে হবে না, আপনার বাক্যের অংশগুলোকে আলাদা আলাদা করে বোঝার চেষ্টা করবেন, তাহলে দেখবেন বুঝতে পারবেন। টু মেক সামথিং মানে কোন একটা জিনিস কি তৈরি করা বা বুঝতে পারা বা বুঝায় দেওয়া, কিভাবে, ক্লিয়ার অর ইজি সহজভাবে বুঝায় দেওয়া বা পরিষ্কারভাবে বুঝায় দেওয়া, টু আন্ডারস্ট্যান্ড বোঝার জন্য, কিসের মাধ্যমে বুঝাই দিবে, বাই ডেসক্রাইবিং বর্ণনার মাধ্যমে, অথবা কিসের মাধ্যমে, গিভিং ইনফরমেশন তথ্য দেওয়ার মাধ্যমে, অ্যাবাউট ইট। এই যে আমি এখানে ভেঙে ভেঙে যেভাবে পড়েছি এভাবে ভেঙে ভেঙে কিন্তু পড়া যায় কোন একটা জিনিস, ঠিক এভাবে আমাকেও ভেঙে ভেঙে বলতে হবে। তো বলার ক্ষেত্রে প্রথমে হবে না, প্রথমে একটু কষ্ট লাগবে বা কঠিন লাগবে, আস্তে আস্তে হয়ে যাবে। কিন্তু হবে কখন, যখন আপনি এই ধরনের বাক্যগুলো প্রচুর দেখবেন, প্রচুর শুনবেন, তা না হলে কখনোই হবে না। এখানে দেখুন এই আপনার এক্সপ্লেইন দিয়ে আরো কয়েকটা বাক্য আছে, ভালো করে লক্ষ্য করে দেখুন। ইফ দেয়ার্স এনিথিং ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, যদি এখানে এমন কোনো কিছু থেকে থাকে যেটা তুমি বুঝতে পারো না, আই উইল বি হ্যাপি টু এক্সপ্লেইন, আমি তোমাকে এটা ব্যাখ্যা করে আনন্দিত হব বা খুশি হব। এই পুরোটা কিন্তু একটা সেন্টেন্স, লক্ষ্য করে দেখুন বাক্যতে এক্সপ্লেইন আছে, ঠিক আছে? এখন এই বাক্যটা ওরা কিভাবে বড় করেছে, এটা কিন্তু একটা কন্ডিশনাল সেন্টেন্স, মানে দুইটা বাক্যকে একটা বাক্য তারা পরিণত করেছে। এটা আমরাও চাইলে করতে পারবো যদি আমরা প্রসেসটা জানি। তাহলে এখানে কি বলেছে আমি কিন্তু ভেঙে ভেঙে পড়বো, ইজ দেয়ার এনিথিং, যদি এখানে কিছু থাকে, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড তুমি যেটা তুমি বুঝতে পারো না, আই উইল বি হ্যাপি টু এক্সপ্লেইন, ঠিক আছে, আমি কি হব, তোমাকে এটা ব্যাখ্যা করে খুশি হব। ঠিক আছে, এখন কিন্তু আমরা ভেঙে ভেঙে এটা পড়তে পেরেছি, বুঝতে পেরেছি, যদি বলতে পারি তাহলেই হয়ে গেল। পরবর্তী বাক্যতে দেখুন, দ্য টিচার এক্সপ্লেইন দ্য রুলস, শিক্ষক কি করেছে, এই যে নিয়মগুলো আছে বুঝাই দিছে। আপনি যদি এই রুলস এর জায়গায় বাক্যটাকে ফুল স্টপ দিয়ে শেষ করতেন তাহলেই কিন্তু বাক্যটা হয়ে গেছে, আর কিছু কিছু কিন্তু লাগে না, বাক্য হয়ে গেছে। কিন্তু বাক্যের সাথে দেখুন আমরা কিন্তু আরো অনেক কিছু যুক্ত করেছি, সেটা কিভাবে যুক্ত করেছি, আমি যখন রুলস এর সাথে টু দ্য চিলড্রেন দিয়েছি তখন কি হয়েছে, মানে শিক্ষক শিশুদেরকে নিয়মগুলো বুঝিয়ে দিয়েছে, কিসের মাধ্যমে, কিসের জন্য, ফর আন্ডারস্ট্যান্ডিং বুঝার জন্য, কিভাবে, ক্লিয়ারলি পরিষ্কারভাবে বুঝার জন্য। কখন বুঝাই দিয়েছিলেন, গতকালকে বুঝিয়ে দিয়েছিলেন, কয়টায়, রাত 8টায়। এই যে বাক্যগুলোকে বড় করা হয়েছে, আমরা কিন্তু প্রিপজিশনের মাধ্যমে বাক্যগুলোকে বড় করেছি। তাহলে বাক্য বলার ক্ষেত্রে আমরা যদি প্রিপজিশনকে ভালোভাবে ব্যবহার করতে পারি, এভাবে প্রিপজিশনের সাথে ছোট ছোট ওয়ার্ড দিয়ে কিন্তু আমরা বাক্যকে কি করে ফেলতে পারবো, অনেক চমৎকার করে বড় করে ফেলতে পারবো। এরপরে আরেকটা জিনিস জানা দরকার, কিছু কিছু বাক্য হয়ে থাকে আপনার দুইটা সেন্টেন্স মিলে একটা সেন্টেন্স হয়, যেগুলোকে কম্পাউন্ড বা কমপ্লেক্স বলে। যারা আমার ক্লাসটা দেখেন নাই দেখে নেবেন, ওই সকল সেন্টেন্স জানলেও আমাদের জন্য অনেক হেল্প হবে কোনো একটা বড় বাক্য বলা, মানে ডিসক্রাইব করে বলা। যেমন ধরুন হি হ্যাডন্ট বিন হোম ফর 3 days, সে 3 দিন যাবত কি ছিল না, বাসায় ছিল না। সো আই আস্কড হিম টু এক্সপ্লেইন হিমসেলফ,
তাই আমি তাকে জিজ্ঞেস করেছিলাম নিজের সম্পর্কে কিছু বলার জন্য। তাহলে লক্ষ্য করে দেখুন, এটা একটা কিন্তু বড় বাক্য হয়ে গেছে, দুইটা বাক্যকে কানেক্ট করা হয়েছে। কেন এটা দুইটা বাক্য বলুন তো? এটা খুব সহজ বুঝতে পারা। দুইটা বাক্য বোঝার জন্য আপনাকে ভার্ব খুঁজে বের করতে হবে বাক্য থেকে, তবে নন ফাইনাইট খোঁজার দরকার নাই, আপনি জাস্ট ফাইনাইট ভার্ব খোঁজেন। তাহলে এই জায়গাতে দেখতে পাচ্ছেন বিন, এটা একটা ফাইনাইট ভার্ব, আবার এই আয়ের পরে যে আক্সড আছে এটা একটা ফাইনাইট ভার্ব। তাহলে এই বাক্যের দুইটা অংশ, এই একটা অংশ আবার এই একটা অংশ, এটার সাথে কানেক্টর কে যুক্ত হয়েছে? সো, তাই না? তো কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করা খুব বেশি কঠিন নয়, একেবারেই সহজ। আপনি জাস্ট এন্ড বা টর এগুলো মাঝখানে দিয়ে দিলে কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যায়। আমি চাইলে এই দুইটা বাক্যকে এইভাবে আলাদা করে লিখতে পারতাম, যদি আমি এখানে সো না দিতাম তাহলেই দুইটা বাক্য কিন্তু আলাদা হয়ে যেত। তাহলে জাস্ট সো দিয়ে আমি দুইটা বাক্যকে কি করতে পেরেছি? আলাদা করতে পেরেছি। তাহলে এভাবে বাক্যগুলোকে বড় করা যায়। পরবর্তী বাক্যটা একটু লক্ষ্য করুন এক ঝলকে। মিস্টার রহিম হু ইজ আ ডক্টর ইজ মাই ফাদার। মিস্টার রহিম হচ্ছে একজন ডাক্তার, যে আমার বাবা। আমি এটাকে একটু অ্যাডভান্স লেভেলে লিখেছি, সুন্দর করে শোনার জন্য লিখেছি। অ্যাডভান্স লেভেলের স্পিকাররা এইভাবেই কথা বলে। এখন আমরা যারা লোকাল স্টুডেন্ট, মানে যারা কম বুঝি ইংরেজি, তারা কিন্তু বাক্য দুইটাকে এইভাবে বলবো, মিস্টার রহিম ইজ মাই ফাদার, হি ইজ আ ডক্টর। এখন আপনি ভাবুন তো, এভাবে তো বলবে ক্লাস 3 স্টুডেন্টরা। ঠিক আছে, তো ক্লাস 3 স্টুডেন্টদের কাছ থেকে আমরা এই ধরনের সেন্টেন্স আশা করতে পারি। যখন আমরা ইংরেজিতে কারোর সাথে কথা বলবো বা কারো প্রশ্নের উত্তর দিব, যেমন তোমার বাবা কে, বা তোমার বাবার নাম কি, বা সে কি করে, তখন সেই সকল প্রশ্নের উত্তরগুলো আমরা একটু অ্যাডভান্স লেভেলে দেওয়ার চেষ্টা করব। সেটা তৈরি করা খুব বেশি কঠিন নয়। দেখুন এখানে মিস্টার রহিমের পরে আমি হু কানেক্টর দিয়ে কি করেছি, মিস্টার রহিম সম্পর্কে কিন্তু তথ্য যুক্ত করে দিয়েছি দুইটা। একটা হচ্ছে ডাক্তার হওয়ার তথ্য, আর একটা কি, বাবা হওয়ার তথ্য। এত বেশি কঠিন নয়, এই প্রসেস গুলো জানতে হবে, এটা ডে বাই ডে আমরা জানতে পারবো। তারপরে আবার বাক্য করার আরেকটা প্রসেস রয়েছে, সেটা হচ্ছে ফ্রেজের মাধ্যমে। কিছু কিছু ওয়ার্ড আছে আপনার শব্দের সাথে মিলে কি হয়ে যায়, আপনার ফ্রেজ হয়ে যায় কতগুলো শব্দগুচ্ছ আকারে। তো মাঝে মধ্যে আমরা যখন শব্দ শিখবো, সেই শব্দের স্যানোনিম গুলো কি কি, এগুলো সাথে সাথে জানার চেষ্টা করবো। যেমন এখানে ধরুন আমরা এক্সপ্লেইন বলেছি, এটা কিন্তু অনেকগুলো ওয়ার্ড আছে, তাই না? এগুলো আবার ফ্রেজাল ভার্ব মাঝে মধ্যে হতে পারে। আপনারা অ্যাডভান্স লেভেলে দেখবেন ফ্রেজাল ভার্ব কিন্তু বাক্যতে অনেক ব্যবহার করা হয়। যেমন ফ্রেজাল ভার্ব, এই এখানে এক্সপ্লেইনের সাথে যখন অ্যাওয়ে দিয়ে দিবে, এটা একটা ফ্রেজাল ভার্ব হয়ে যাবে। তো এইভাবে বাক্যকে কি করা যায়, বিভিন্ন প্রসেসে কিন্তু বড় করা যায়। তো আজকে এই বিষয়টা নিয়ে আমি আর বেশি কিছু বলবো না, আমরা পূর্বের আলোচনাতে চলে যাই। তো আমি যেখানে কথা বলছিলাম সেটা কোনটা ছিল? আচ্ছা ওয়েট, সেটা এই অংশটা ছিল। তো আমরা বলেছিলাম যে আমরা ছোট ছোট বাক্য তৈরি করতে পারলে বিষয়টা বুঝতে পারবো। তো বন্ধুরা, আপনারা এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখেন, যখন কেউ প্রশ্ন করেছে এখানে আমাকে কিন্তু আর দিয়ে প্রশ্ন করেছে, তাই না? আবার কিছু কিছু প্রশ্ন দেখেন এরকমও হয়, ডু ইউ এগ্রি উইথ মি, এখানে সে ডু ব্যবহার করেছে। কিন্তু এখন কথা হচ্ছে যে আগের বাক্যটাতে জানে আর দিয়ে প্রশ্ন করা হয়েছিল ইউকে, ইউকে আর দিয়ে প্রশ্ন করা হয়েছিল, কিন্তু এই বাক্যতে কেন ইউকে ডু দিয়ে প্রশ্ন করা হচ্ছে? কেন বলা হচ্ছে ডু ইউ এগ্রি উইথ মি, কেন বলা হচ্ছে না আর ইউ এগ্রি উইথ মি? এর কারণটা কি? কারণগুলো বুঝতে হবে। তো ধরুন ডু ইউ এগ্রি উইথ মি যদি এই প্রশ্নটা করা হয়, সেক্ষেত্রে আপনার অ্যান্সার কিন্তু ইয়েস অথবা নোতে হবে। যেমন আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত, অথবা আই এম নট এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত না। তাহলে ওই যে 3 প্যাটার্নের বাক্য মাত্র বললাম প্রথমে, সেই 3 প্যাটার্নের বাক্য কিন্তু আমরা পেয়েছি। এখন প্রশ্নটা সে এইভাবেও করতে পারে, হোয়াই ডু ইউ এগ্রি উইথ মি, কেন তুমি আমার সাথে একমত, আপনি কেন আমার সাথে একমত? এখন আপনি তার ব্যাখ্যাতে বলতে পারেন যে আপনি সঠিক কথা বলেছেন, বিকজ ইউ আর রাইট সো আই এগ্রি উইথ ইউ, বা আরো অনেক এক্সপ্লেনেশন দিতে পারেন যে আপনি যা বর্ণনা করেছেন এখানে অস্বীকার করার কোনো কিছু নেই, এই জন্য আমি আপনার সাথে একমত। আপনাকে বর্ণনা দিয়ে দিতে হবে। অর্থাৎ বর্ণনা দেওয়ার ক্ষেত্রেই কিন্তু আমি যে বাক্য বড় করার যে টেকনিক গুলো আছে, যে প্রসেস গুলো আছে, সেটা অবলম্বন করতে বলছি। সেটা খুব সহজ, ডে বাই ডে হয়ে যাবে। কনফিডেন্স হারা যাবে না, বা কনফিডেন্সকে বাদ দেওয়া যাবে না, কনফিডেন্স রাখবেন রেগুলার। আরো কিছু বাক্য এখানে আমরা দেখছি, আর যেমন ধরুন হি ইজ আ ক্রিকেটার, হি ইজ নট আ ক্রিকেটার। তো এই বাক্যগুলোতে আমরা কিন্তু এগুলোকে চাইলে কি করতে পারতাম, প্রশ্ন করতে পারতাম, ইজ হি আ ক্রিকেটার, বা সেক্ষেত্রে তার উত্তরটা কি হতো, ইয়েস অথবা নোতে হতো, তাই না? এখন আপনারা সবাই ক্লাস করছেন, আমি চাইলে আপনাদেরকে বলতে পারি ডু ইউ ডু ক্লাস, অথবা হোয়াই ডু ইউ ডু ক্লাস, এভাবে বলতে পারি। ডু ইউ ডু ক্লাস মানে কি, আপনি কি ক্লাস করেন? সেক্ষেত্রে আপনার অ্যান্সার হবে ইয়েস আই ডু ক্লাস, অথবা নো আই ডোন্ট ডু ক্লাস। তাহলে দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে আমরা অ্যামিজার ব্যবহার করি, মাঝে মধ্যে কি করি, আপনার ডু ডাস ব্যবহার করি, মাঝে মধ্যে প্রশ্নগুলো কিন্তু আবার হ্যাভ দিয়েও হতে পারে। যেমন ধরুন আমি আপনাকে বলতে পারি হ্যাভ ইউ গন টু মার্কেট, সেক্ষেত্রে বাক্যের অর্থটা কি হবে জানেন? বাক্যের অর্থটা হবে আপনি কি বাজারে গিয়েছেন? ঠিক আছে, তো আপনার অ্যান্সার হবে ইয়েস আই হ্যাভ গন টু মার্কেট, অথবা আপনি তাকে নোতে অ্যান্সার দিতে পারেন নো আই হ্যাভেন্ট গন টু মার্কেট, অথবা আপনি জাস্ট এই হ্যাভের সাথে নট যদি যুক্ত করে দেন তাহলেও বাক্য হয়ে যাবে, গন টু মার্কেট না বললে হবে অ্যান্সার হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে বলা যায়। তো আমি কেন এখানে হ্যাভেন্ট বা হ্যাভ ব্যবহার করেছি, কারণ প্রশ্নটা হ্যাভ দিয়েছিল। এখন এই প্রশ্নটা যদি ইয়েস নো কোশ্চেনে করা হয়, ওয়াই হ্যাভ ইউ গন টু মার্কেট, ঠিক আছে, তুমি কেন কি করো, বাজারে যাও, তুমি কেন বাজারে যাও, সেক্ষেত্রে আপনাকে এক্সপ্লেনেশন দিতে হবে কেন আমি বাজারে যাই। আই আমি বাজারে গিয়েছি, এই জন্য গিয়েছি কারণ আমি কিছু ফল কিনতে চেয়েছিলাম,
ঠিক আছে, ফলগুলো প্রয়োজন ছিল, আরো অনেক এক্সপ্লেনেশন কিন্তু দেওয়া যায়। তো কখন আমরা এরকম হ্যাভ, কখন ডু, কখন আর, কখন ওয়াজ ওয়ার্ড দিয়ে বুঝবো বা প্রশ্ন করব, এটা বুঝবো কিভাবে? এটাই হচ্ছে কি আসলে মূলত টেন্সের বডিটা জানা। অর্থাৎ আপনাকে টেন্স ভালো করে জানতেই হবে। টেন্স হচ্ছে বাক্যের প্রাণ। টেন্স যদি আমরা না বুঝি তাহলে কি হবে না, বাক্য কখনো বলতে পারবো না। একটা বাক্য প্রেজেন্টে বলতে গিয়ে পাস্টে বলে ফেলবো, ভুল হয়ে যাবে। তো এখানে আমি এক টেন্সের কিছু এক্সাম্পল দেখিয়েছি আপনাদেরকে, ভালো করে লক্ষ্য করুন। যেমন ধরুন হি গোজ টু স্কুল, এটা একটা সেন্টেন্স, এটা প্রেজেন্ট সিম্পলে আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স, মানে বর্তমান সময়কে নির্দেশ করে বাক্যটাতে আছে হি গোজ টু স্কুল। তো এখানে আবার আছে এই বাক্যটাকে আমি যদি পাস্ট করি তাহলে কি হবে, আই ওয়েন্ট টু স্কুল, আমি বাজারে গিয়েছিলাম, পাস্ট টেন্স, একই বাক্য। আবার এটাকে যদি আমি বলি হি উইল গো টু স্কুল, সে বাজারে যাবে, তাহলে সেটা ফিউচার হবে। এখন এই তিনটা বাক্য দিয়ে আপনি প্রশ্ন করবেন সেই একই ব্যক্তিকে, সেটা আপনার বন্ধু হতে পারে। এখন আপনি আপনার বন্ধুকে জিজ্ঞেস করবেন তুমি কি স্কুলে যাও, তুমি কি স্কুলে যাও, বা সে কি স্কুলে যায়, সেক্ষেত্রে আপনাকে কি দিয়ে প্রশ্ন করতে হবে, ডাজ হি গো টু স্কুল, ডাজ হি গো টু স্কুল। এখন এই প্রশ্নটার উত্তর সে কিভাবে আপনাকে দেবে, হয়তোবা সে ইয়েস এ অ্যান্সার দিবে, ইয়েস আই গো টু স্কুল, আই গো টু স্কুল বলবে, অথবা কি বলবে, নো আই ডোন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাই না, আই ডোন্ট, সরি আই ডোন্ট, আচ্ছা হি, তো এখানে হি এর ক্ষেত্রে এখানে হি হবে যেহেতু হি দিয়ে অ্যান্সার প্রশ্ন, ইয়েস হি গোজ টু স্কুল, অথবা কি হবে হি ডাজন্ট গো টু স্কুল, অথবা হি এখানে হবে ডাজ, ডাজের সাথে নট, ডাজন্ট গো টু স্কুল। এভাবে প্রশ্নটা করা যায় বা বাড়ানো যায়, তাই না? এখন আপনি এই প্যাটার্নে প্রশ্ন করা শিখে গেছেন। যদি এই প্যাটার্নে প্রশ্ন করা শিখে যান তাহলে পাস্ট টেন্সেও কিন্তু সেম প্রশ্নটা আপনি করতে পারবেন, যে তুমি কি স্কুলে গিয়েছিলা, বা সে কি স্কুলে গিয়েছিল। যেমন ধরুন এখানে আছে যে হি ওয়েন্ট টু স্কুল, আছে এটা আমি দিলাম। এখন আপনি যদি তাকে অতীতকাল নিয়ে প্রশ্ন করতে চান তাহলে কিভাবে আপনাকে প্রশ্ন করতে হবে, ডিড হি গো টু স্কুল, সে কি স্কুলে গিয়েছিল। তো এই যে আমরা এখানে প্রশ্ন করলাম ডু ডাজ দিয়ে, এই বিষয়টা আমি আপনাকে একটু বুঝিয়ে দিই কেন ডু ডাজ এখানে আসলে ব্যবহার করেছি। ডু ডাজ প্রশ্ন করতে তখনই ব্যবহার হয় যখন সেটা সিম্পল প্রেজেন্ট অথবা সিম্পল পাস্ট হয়। এই যে লক্ষ্য করে দেখুন, এটা একটা সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা একটা সিম্পল পাস্ট টেন্স। এখানে ডু ডাজ এই জন্য ব্যবহার করেছি বাক্যের ভিতরে কোনো হেল্পিং ভার্ব নেই। এখন আমি যদি জিজ্ঞেস করতাম যে তুমি কি একজন ছাত্র, তাহলে আমি তাকে জিজ্ঞেস করতে পারতাম আর ইউ, অথবা সে কি একজন ছাত্র, আমি তাকে জিজ্ঞেস করতাম ইজ হিয়া স্টুডেন্ট, ইজ হিয়া স্টুডেন্ট। সেক্ষেত্রে তার প্রশ্নের উত্তরটা কি হতো দেখুন তো একটু, তার প্রশ্নের উত্তরটা হতো ইয়েস আই এম আ স্টুডেন্ট, ইয়েস আই অ্যাম কি স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট, এটা অ্যান্সার হতো। লক্ষ্য করে দেখুন, আপনি যখন বলেছেন আই এম আ স্টুডেন্ট, এটা একটা সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ আই এম আ স্টুডেন্ট এই বাক্যটাকেও কিন্তু আমি সিম্পল প্রেজেন্ট বলতে পারি। তার মানে কখনো এভাবে বলা যাবে না যে সিম্পল প্রেজেন্ট টেন্সেই শুধুমাত্র ডু ডাজ হয়, দিয়ে প্রশ্ন করতে হয়, তা কিন্তু অ্যাকচুয়ালি না। আমি অ্যামিজার দিয়েও প্রশ্ন করতে পারি যখন বাক্যের ভিতরে ক্রিয়া থাকবে না, কাজ থাকবে না। এই বাক্যতে কাজ ছিল, এই বাক্যতে কাজ নেই, এটাই এর মূল কারণ। এই যে সিম্পল সিলি সিলি বিষয়গুলো আছে না, এগুলো জানা থাকতে হবে। এগুলো জানা থাকলেই না বাক্য একেবারে সুন্দর করে তৈরি করা যায়, এত বেশি কঠিন না। এখন ধরুন বাক্যটা আপনি ফিউচারে করবেন, আপনি কি স্কুলে যাবেন, এত বেশি কঠিন না। আপনাকে কি করতে হবে, ওই যে সাহায্যকারী ভার্ব উইলটা আছে, উইলটা বাক্যের শুরুতে দিয়ে দিন, উইল হি গো টু স্কুল টুমরো, আপনি শালি টুমরো দিতে পারেন, এটার সাথে অ্যাড করা যায়, কোনো সমস্যা নেই। তাহলে তার অ্যান্সারটা কি হবে, ইয়েস আই উইল, অথবা নো আই উইল নট। ইয়েস কি হতে পারে, আই উইল, এতটুকু দিলেও হবে, অথবা আপনি পুরোটা দিতে পারলে আরো ভালো, তাহলে স্কিল ডেভেলপ হবে ডে বাই ডে, আই উইল নটও দিতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এইভাবে প্রশ্নের উত্তরগুলো দেওয়া যায়। তো এইভাবে আপনি প্রেজেন্ট সেন্স বুঝে ফেলেছেন। প্রেজেন্ট সেন্সের আরো কিছু এক্সাম্পল আমি এখানে দেখাতে চাচ্ছি। প্রেজেন্ট সেন্সের আরো কিছু এক্সাম্পল এখানে দেখাবো আমি। আমরা যখন এইভাবে প্রশ্ন করা শুরু করব, একটা কমন কোশ্চেন হতে পারে, স্যার জাস্ট একটা ওয়ার্ড বলে কথা না বলে যদি আমি অনেকগুলো শব্দ বলতে পারতাম, অনেকগুলো বাক্য বলতে পারতাম, তাহলে কিরকম হতো। যেমন ধরুন আমি এখানে ডু দিয়ে আরো কিছু বাক্য তৈরি করেছি, ভালো করে লক্ষ্য করে দেখুন। ডু ইউ লাইক ক্রিকেট, ঠিক আছে, সেক্ষেত্রে সে বললো ইয়েস আই ডু, আমি পছন্দ করি, অথবা আই ইয়েস আই লাইক, এটা বললো সে, আমি পছন্দ, মানে ইয়েস আই লাইক, আমি আই লাইক ক্রিকেট, এটা বললো, অ্যান্সার দিল এইভাবে। এটা তো ইয়েস অ্যান্সার গেল, আর কিছু সে বললো না। অথবা সে সাথে কিন্তু যুক্ত করে দিতে পারে, উল্টো প্রশ্ন করে দিতে পারে, ডু ইউ লাইক ক্রিকেট। পাল্টা প্রশ্ন কিন্তু করা যায়, আমরা কিন্তু একজন আরেকজনকে মাঝে মাঝে জিজ্ঞেস করি না, যেমন আপনাদেরকে জিজ্ঞেস করেছি আপনারা কি ভালো আছেন, আপনারা পাল্টা আমাকে কি জিজ্ঞেস করেছেন, আপনি কি স্যার ভালো আছেন। তার মানে কেউ আমাকে একটা সেম প্রশ্ন করলে আমরা কিন্তু তাকে সেম প্রশ্ন করতে পারি। তাহলে এখানে আপনি ইয়েস আই লাইক বলে তাকে পাল্টা প্রশ্ন করে দেন, ঠিক আছে, ডু ইউ লাইক ক্রিকেট অলসো, এভাবে প্রশ্ন করা যায়, তাহলে কিন্তু কনভার্সন বাড়বে। এখন ধরুন বাক্যটার উত্তর আপনি নেগেটিভই দিয়েছেন, নো আই ডোন্ট, আমি কি করি না, ক্রিকেট পছন্দ করি না, ঠিক আছে। অথবা আপনি পুরো বাক্যে বলতে পারেন নো আই ডোন্ট লাইক ক্রিকেট। এই যে আপনি আই ডোন্ট লাইক ক্রিকেট বলেছেন, এটার সাথে আপনি চাইলে বাক্যটাতে অনেক কিছু যুক্ত করতে পারেন, যেমন কানেক্টর দিয়ে দিলাম আমি একটা, বাট,
ওই যে মাত্র বললাম না বাক্য বড় করার বিষয়টা, সিম্পল বাক্য দিয়েও বাক্য বড় বড় করে অনেক চমৎকার করে বলা যায়। আপনি ছোট ছোট বাক্য সবাই তৈরি করতে পারেন এখানে, আপনিও চাইলে পারবেন। যেমন ধরুন আপনি ক্রিকেট পছন্দ করেন না, তাহলে কোন খেলা পছন্দ করেন সেটা তো জানা আছে, সেটা বললেন, বাট আই লাইক ফুটবল। হ্যাঁ, কিন্তু আমি ফুটবল পছন্দ করি। আমি ক্রিকেট পছন্দ করি না, কিন্তু আমি কি পছন্দ করি, আমি ফুটবল পছন্দ করি। শুধু সেই সাথে আপনি এটা করেন নাই, কমা দিয়ে পাল্টা একটা প্রশ্ন করে দিয়েছেন, ডু ইউ লাইক দিস গেম? আপনি কি এই খেলাটা পছন্দ করেন? আপনি তাকে পাল্টা প্রশ্ন করে দিয়েছেন, এবার কিন্তু তার প্রশ্নের উত্তর দেওয়ার পালা। আপনি একটু রিল্যাক্স হতে পারছেন। এখন তাকে কি করতে হবে, তাকে প্রশ্নের উত্তর দিতে হবে। যদি এই টপিকটা নিয়ে, ক্রিকেটটা নিয়ে আপনারা আরো কিছুক্ষণ কথা বলতে চান তাহলে খুব ভালো, ইটস আ গ্রেট টেকনিক, যে কোনো একটা টপিক সিলেক্ট করে কথা বলা। এখন চাইলে এই গেমটা নিয়ে অনেক কথা বলা যাবে। হুইচ টাইপ অফ গেম ডু ইউ লাইক? আপনি কোন ধরনের খেলা পছন্দ করেন? সে আপনাকে অ্যান্সার দিল ইয়েস আই লাইক ফুটবল। তারপরে সে আপনাকে পাল্টা প্রশ্ন করতে পারে, হুইচ টাইপ অফ টিম ডু ইউ লাইক ইন ফুটবল? হ্যাঁ, ফুটবলের মধ্যে কোন দলকে আপনি পছন্দ করেন, কোন দল, এই দলের কোন খেলোয়াড়কে আপনার ভালো লাগে। ঠিক আছে, আপনি কি কখনো এই দলের খেলা দেখেছেন? আপনি কি জানেন আগামীকালকে এই দলের খেলা আছে? এরকম অসংখ্য প্রশ্ন করা যায়, যেটা অটোমেটিক্যালি আপনার মনে চলে আসবে। তো সেম প্রশ্ন ছোট ছোট আকারে আপনি করতে পারবেন। এভাবে কন্টিনিউ করার চেষ্টা করুন। এখন ধরুন কোনো কারণে ফুটবল নিয়ে বেশিক্ষণ আপনি আর কথা বলতে পারছেন না, অথবা ফুটবল নিয়ে চাইলে কিন্তু আপনি আরো অনেক প্রশ্ন এভাবে করতে পারেন, হোয়াই ডু ইউ লাইক ফুটবল? তুমি কেন ফুটবল পছন্দ করো? সেক্ষেত্রে তাকে উত্তর দিতে হবে, আই লাইক ফুটবল বিকজ ইটস আ ভেরি ইন্টারেস্টিং গেম। ঠিক আছে, সো এভরিডে আই লাইক টু প্লে দিস টাইপ অফ গেম এভরিডে, সো আই ডোন্ট মিস দ্য এনি টাইপ অফ ফুটবল গেম। সাথে আমরা আরো যুক্ত করতে পারি, সো আই ডোন্ট মিস, আমি কি করি না, কখনো মিস করি না কোনো ধরনের ফুটবল গেম। ঠিক আছে, এভাবে বলতে পারেন। সাথে আরো তথ্য যুক্ত করতে পারেন যে আমার এই দলটা ভালো লাগে, ওই দলটা ভালো লাগে। তো চাইলে এই বাক্যটাকে টেনে একেবারে চুইংগামের মতো আপনি টেকনাফ থেকে তেতুলিয়া বানাতে পারবেন। এটা আপনার উপরে ডিপেন্ড করে আপনি বাক্যটাকে কতটুকু বড় করে বলবেন। যতক্ষণ পারেন ততক্ষণ বলেন, না পারলে স্টপ, থেমে যান। এখন ধরেন ক্রিকেট নিয়ে আর কোনো কথা আপনারা খুঁজে পাচ্ছেন না, আপনার মেমোরি শূন্য, আপনি আর কোনো কথা বুঝে পাচ্ছেন না, টেকনিক ইউজ করেন। আরে ক্রিকেট নিয়ে কথা বলেছেন, এখন তার বাসায় কি কোনো কুকুর বেড়াল পোষে কিনা এটা নিয়ে কথা জিজ্ঞেস করি। সাথে সাথে প্রশ্ন চেঞ্জ, যখনই আপনি কোনো টপিক আর কথা বলতে পারছেন না, আর কিছু খুঁজে পাচ্ছেন না, ডু ইউ হ্যাভ প্যাট ক্যাটস? আপনার কি কোনো পোষা বেড়াল আছে? আপনি তাকে পাল্টা প্রশ্ন জিজ্ঞেস করে দিয়েছেন একটা, ডু ইউ হ্যাভ প্যাট ক্যাটস? আপনার কি পোষা বেড়াল আছে? তো এই যে ডু দিয়ে প্রশ্ন করেছি, তাকে ইয়েস অথবা নোতে দিতে হবে। সে ধরুন নোতে অ্যান্সার দিয়েছে, আই ডোন্ট, না আমার নাই, বাট আই হ্যাভ সাম বার্ডস। ডু ইউ লাইক বার্ডস? আপনি কি পাখি পছন্দ করেন? তাহলে এই যে আমি বাক্যটা বলছি, বলার ক্ষেত্রে ইঙ্গিত ফলো করেন, এভাবে বলবেন না, নো আই ডোন্ট, বাট আই হ্যাভ সাম বার্ডস, ডু ইউ লাইক বার্ডস। ভাই এভাবে বললে ইংরেজি হবে না ভাই, আপনার কথা ইংরেজি শুনবে আরেকজন হাসবে। আপনাকে ভঙ্গি দিয়ে বলতে হবে, যেরকম এরকম ভাবে, ডু ইউ হ্যাভ পেট ক্যাটস, একটু মনটা স্যাড করে বলুন, যেহেতু আপনি এটাতে নেগেটিভ অ্যান্সার দিবেন, নো আই ডোন্ট, বাট আই হ্যাভ সাম বার্ডস। এই যে বাট আই হ্যাভ সাম বার্ডস, একটু এক্সপ্রেশনের সাথে বলুন, নো আই ডোন্ট, বাট আই হ্যাভ সাম বার্ডস। সাথে সাথে প্রশ্ন করার সময় প্রশ্ন করার ইঙ্গিত দিন তাকে, ডু ইউ লাইক বার্ডস, ডু ইউ লাইক বার্ডস, এভাবে না, ডু ইউ লাইক বার্ডস। আপনি তাকে প্রশ্ন করেছেন, আপনি কি বার্ড পছন্দ করেন? সেক্ষেত্রে তাকে কিন্তু অ্যান্সার দিতে হবে, ইয়েস আই লাইক বার্ডস ভেরি মাচ। তারপরে পাখি, কোন পাখিকে আপনি পছন্দ করেন সেই পাখি সম্পর্কে এখানে তথ্য অ্যাড করে দিতে পারেন। এভাবে অসংখ্য তথ্য কিন্তু অ্যাড করা যাবে। তাহলে বন্ধুরা আমরা যে এখানে ডু দিয়ে ব্যবহার করেছি বাক্য, একটু ভাবুন তো, এই ডু ডাজ ডিড এর ব্যবহার জানলে আপনি পুরো একটা কনভার্সনের দুনিয়া বানায় ফেলতে পারবেন, যদি আপনার এটা জানা থাকে। তাহলে এই ডু ডাজ এর অংশটা মূলত টেন্সের কোন সেকশনে ছিল বলুন তো? এই ডু ডাজ এর অংশটা ছিল টেন্সের সিম্পল প্রেজেন্টে, এই অংশটাতে, এই অংশটাতে। তো এই অংশ থেকে এই অংশে চেঞ্জ করা বা সিম্পল পাস্ট থেকে ফিউচার পাস্ট করা খুব বেশি কঠিন কিন্তু নয়, জাস্ট কি সাহায্যকারী ভার্বগুলোকে আগে দাও, তাই না? এখন আপনি যদি এই বিষয়গুলো জেনে যান তাহলে ঠিক একই বাক্যগুলোকে আপনি কন্টিনিউয়াসে করতে পারবেন। যেমন কিছুক্ষণ আগে আমরা এখানে প্রশ্ন করেছি হি গোস টু স্কুল, সে কি স্কুলে যায়। এখন আপনি তাকে প্রশ্ন জিজ্ঞেস করবেন যে সে কি স্কুলে যাচ্ছে, মানে কাজটা কি চলমান আছে। তাহলে সে কি স্কুলে যাচ্ছে, আপনার প্রশ্নটা কিরকম হবে, যে আপনার প্রশ্নটা করতে হবে এইভাবে, ইজ হি, ইজ হি কি গোয়িং টু স্কুল, সে কি স্কুলে যাচ্ছে। এবার এই বাক্যের সেন্সটা একটু বোঝার চেষ্টা করুন। আমি বাক্যটাতে যেভাবে প্রশ্ন করেছি সেটা হচ্ছে সে কি এই কাজটা চলমান করতেছে কিনা, মানে এই বাক্যটাতে কাজটা চলমান আছে কিনা, এটা একটা কন্টিনিউয়াস টেন্স। এখন তার প্রশ্নের অ্যান্সার কি হবে, ইয়েস হি ইজ গোয়িং টু স্কুল, হ্যাঁ সে স্কুলে যাচ্ছে। আমি যদি এখন এই প্রশ্নের উত্তরে এটা বলি ইয়েস হি গোস টু স্কুল, তাহলে হবে না। কারণ মনে রাখতে হবে আপনাকে, ইয়েস নো কোশ্চেনের সময় প্রশ্নটা যেই টেন্সে করা হয় আপনাকে উত্তরটাও সেই টেন্সে দিতে হবে।
আপনাকে উত্তরটাও সেই টেন্সে দিতে হবে। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করছি, আপনারা সবাই কমেন্টে, ওই মেসেঞ্জারের কমেন্টে মানে জুমের কমেন্টে কি করেন, রিপ্লাই দেন। ঠিক আছে, আমি সবাইকে একটা প্রশ্ন দিচ্ছি, দেখি আপনারা পারেন কিনা। মাশাআল্লাহ, আপনারা সবাই সঠিক উত্তর দিয়েছেন। আপনাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল আর ইউ ডুইং ক্লাস, আপনারা সবাই বলেছেন ইয়েস আই এম ডুইং ক্লাস, নো আই এম নট ডুইং ক্লাস, অ্যানসার পেয়েছেন সবাই। ওকে, আচ্ছা। তো আপনি ধরুন কন্টিনিউয়াস টেন্স এভাবে বুঝে ফেলেছেন। তো বন্ধুরা, আমাদেরকে কিন্তু মাঝে মধ্যে এমন কোনো বাক্য জিজ্ঞেস করতেই হয় আরেকজনকে যে আপনি কাজটা চলমান আছেন কিনা। এই ঘটনাটা যদি পাস্টেও হতো, যে আপনি কি গতকালকে স্কুলে যাচ্ছিলেন, গতকালকে স্কুলে যাচ্ছিলেন, আপনি কি গতকালকে স্কুলে যাচ্ছিলেন, তো সেই প্রশ্নটা করার সময় আপনি অতীত সময় নিয়ে জিজ্ঞেস করবেন, অতীত সময়ে কোনো একটা কাজ চলছিল কিনা সেটা নিয়ে জিজ্ঞেস করবেন। তাহলে ওয়াজ বা ওয়ার ব্যবহার করতে হবে। ওয়াজ ইউ, সরি এখানে ওয়ার ব্যবহার করবো, যেহেতু ইউ আমরা ব্যবহার করছি। why are you going why are you going to school why are you going to school yesterday গতকালকে আপনি কি স্কুলে যাচ্ছিলেন। এই যে কন্টিনিউয়াসলি জিজ্ঞেস করেছেন, এখন সেও আপনাকে অ্যান্সার দিবে ইয়েস অথবা নোতে। ইয়েস আই, কি আই ওয়াজন্ট, কি আই ওয়াজন্ট, অথবা কি হতে পারে, আই ওয়াজন্ট হতে পারে, অথবা হতে পারে ইয়েস আই ওয়াজ, ইয়েস আই, না সরি ইয়েস দিলে তো আই ওয়াজ হবে। ইয়েস আই ওয়াজ গোয়িং টু, হ্যাঁ বাক্যাংশ দিয়ে দিবেন আপনারা। নো আই ওয়াজন্ট গোয়িং, গোয়িং টু কোথায়, স্কুল বা যে কোনো জায়গা দিয়ে দিলেন। তাহলে ওয়াজ দিয়ে প্রশ্ন করলে সেটা কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে কন্টিনিউয়াসে এম ইজ আর ওয়াজ ওয়ার আসে এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো এইভাবে আমাদের মনে রাখতে হবে, জাস্ট টেন্সের সেন্সটা মনে রাখতে হবে, যে আমি কোনো কন্টিনিউয়াস বর্তমান সময়ের কন্টিনিউয়াস নিয়ে কোনো প্রশ্ন করব কাউকে, ইয়েস নো কোশ্চেন। আপনি কি এখন ক্লাস করতেছেন, আর ইউ ডুইং ক্লাস। আপনি কি গতকালকে ক্লাস করতেছিলেন রাত 8টা বাজে, তাহলে আপনাকে ওই যে ওয়ার দিয়ে প্রশ্ন করতে হবে পাস্ট টেন্সে। সেম একই জিনিসটা যদি ফিউচারে হয়, আপনি কি আগামীকালকে ক্লাস করতে থাকবেন। তো এই ধরনের প্রশ্নগুলো অ্যাকচুয়ালি কিন্তু আমরা বলি না, তারপরেও সেক্ষেত্রে প্রশ্ন হলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার এটা, যেমন আই উইল বি গোয়িং টু স্কুল, আমি স্কুলে যেতে থাকবো। আই উইল বি ডুইং দ্য ক্লাস, আমি ক্লাস করতে থাকবো। তাহলে এই উইলটাকে আগে দিয়ে দেন। উইল ইউ বি গোয়িং টু স্কুল, প্রশ্নটা কি হবে, উইল ইউ বি গোয়িং টু স্কুল, আপনি কি আগামীকালকে স্কুলে যেতে থাকবেন। ইয়েস, প্রশ্নের অ্যান্সারটা কি হবে, ইয়েস আই উইল বি গোয়িং টু স্কুল, অথবা ইয়েস আই উইল নট বি গোয়িং টু স্কুল। ঠিক আছে, উইলের পরে নট দিয়ে দিতে হবে, এভাবে ফিউচারও করা যাবে। তো আমরা যদি একটা সেন্স বুঝে ফেলি, মানে একটা দুইটা টেন্সের ব্যবহার জেনে যাই, তাহলে বাকিগুলো এভাবে করতে পারবো। সেইম একই রকম ভাবে ফিউচার বাক্যগুলো কিন্তু এভাবে করা যায়, খুব সহজ, আহামরি কোনো কঠিন বিষয় নয়। যেমন ফিউচার বাক্য, যেমন ধরুন ফিউচার বাক্য মানে কোন ধরনের বাক্য, কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে যার ফলাফল এখনো বর্তমান। তো আপনাকে প্রশ্ন করতে হবে হ্যাভ দিয়ে। যেমন ধরুন হ্যাভ ইউ গন টু স্কুল, আপনাকে প্রশ্ন করা যেতে পারে হ্যাজ হি টেকেন হার মিল, হ্যাজ হি টেকেন কি, টেকেন ডিনার, এই প্রশ্ন করা যেতে পারে। পরে করা যেতে পারে হ্যাভ দে, কি হ্যাভ দে রিটেন দিস কম্পোজিশন, রিটেন দিস। এই যে আমি এখানে প্রশ্ন করলাম তিনটা, লক্ষ্য করে দেখুন প্রশ্নগুলোর মিনিংটা কিরকম হবে, আপনাকে টেন্স জানতে হবে। যখন বাক্যের ভিতরে হ্যাভ হ্যাজ আসে তার পরবর্তী ভার্ব ভি3 হয়, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে এমন একটা বাক্য কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে এমন একটা সেন্স দেয়। তাহলে আই হ্যাভ গন টু স্কুল মানে কি, আমি স্কুলে গিয়েছি, মানে মাত্র কাজ শেষ হয়েছে। আই হ্যাভ টেকেন মাই ডিনার, আমি আমার খাবার খেয়েছি, মাত্র শেষ হয়েছে। আই হ্যাভ রিটেন দিস কম্পোজিশন, আমি কম্পোজিশনটা লিখেছি, ছয় ঋষিকার ছি থাকে, এরকম সেন্স হয়। তাহলে কাউকে যদি আপনি জিজ্ঞেস করেন আপনি কি কলেজে গিয়েছেন, তাহলে আপনি কিন্তু এম দ্বারা ব্যবহার করার দরকার নেই, এই যে হ্যাভটা আছে এটা প্রথমে দেন, তাহলে প্রশ্ন হয়ে গেছে। হ্যাভ ইউ গন টু স্কুল, আপনি কি স্কুলে গিয়েছেন। এখন প্রশ্ন উত্তরটা ইয়েস হতে পারে, ইয়েস দিয়ে আপনি কি বলতে পারেন, ইয়েস আই হ্যাভ গন টু স্কুল, হ্যাঁ আমি স্কুলে গিয়েছি। অথবা আপনার প্রশ্ন উত্তরটা কি হতে পারে, নেগেটিভও হতে পারে, আপনি নোতে দিতে পারেন নো আই হ্যাভেন্ট গন টু স্কুল, এই হ্যাভের সাথে নট দিয়ে দেন, হ্যাভের সাথে কি হয়ে যাবে, নট হয়ে যাবে, নেগেটিভ হয়ে গেছে। এখন হ্যাজ হয় কখন, যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়। তাহলে হ্যাজ হি টেকেন ডিনার, এটা কি হবে, সে কি খাবার খেয়েছে, সে কি খাবার খাচ্ছে না, সে কি খাবার খায় তাও না, সে কি খাবার খেয়েছে, মানে কাজটা কি তার মাত্র শেষ হয়েছে। এখন এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে, তাহলে আপনি যদি ইয়েস অ্যান্সার দেন, ইয়েস হি হ্যাজ টেকেন ডিনার, হ্যাঁ সে ডিনার খেয়েছে বা রাতের খাবার খেয়েছে। আপনি যদি নোতে অ্যান্সার দেন তাহলে কি হবে, নো হি হ্যাজ নট, এই হ্যাজ এর সাথে নট দিয়ে দিবেন, হি হ্যাজ নট টেকেন ডিনার, বাক্য হয়ে গেছে। ওকে,
তাহলে আমরা যেই টেন্সে প্রশ্ন করব সেই টেন্সে বললেই হলো, সেই টেন্সটা বুঝতে হবে। এখন হ্যাড যখন ব্যবহার করি তখন সেটা পাস্ট হয়ে যায়। যেমন আই হ্যাড গন টু স্কুল, আমি কলেজে গিয়েছিলাম বা স্কুলে গিয়েছিলাম, অতীতকাল। সাথে আরেকটা বাক্য থাকতেও পারে, নাও থাকতে পারে। স্পোকেনে আনতে হবে আরেকটা বাক্য কন্ডিশনাল, এটা কোনো বিষয় না। আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন, হ্যাড ইউ গন টু স্কুল, হ্যাড ইউ গন টু স্কুল, একই কথা। হ্যাড ইউ গন টু স্কুল, আপনি কি স্কুলে গিয়েছিলেন, মানে অতীতকালে কোন একটা কাজ কি করেছিলেন। এই প্রশ্নটা চাইলে কিন্তু আপনি এইভাবে করতে পারতেন, ডিড হি গো টু স্কুল, এইভাবে করা যেত, একই অর্থ। এই ডিড হি গো টু স্কুল আর হ্যাড হি গন টু স্কুল একই কথা, সেম কথা। আপনি যদি ডিড, আপনি দুইভাবে অ্যান্সার দিতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট টেন্সের মিনিং একই। তাহলে আপনি চাইলে এই প্রশ্ন উত্তরটা দুইভাবে দিতে পারেন, ইয়েস আই হ্যাড গন টু স্কুল, অথবা আই হ্যাডন্ট গন টু স্কুল, অথবা আপনাকে ডিড দিয়ে প্রশ্ন করলে আপনি কি অ্যান্সার দিবেন, আই ওয়েন্ট টু স্কুল। এভাবে করা যায়। আশা করি আপনারা সবাই এই অংশটা বুঝতে পেরেছেন। যদি এই অংশটা বুঝতে পারেন তাহলে সবাই এই হ্যাভ দে রিটেন দিস এটাকে অ্যান্সার করেন, ইয়েসে অ্যান্সার করেন এবং নোতে অ্যান্সার করেন। সবাই ট্রাই করেন, সবাই ইয়েসে অ্যান্সার দিন মেসেজে। আশা করি বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কারোর সাথে ডায়লগ মেক করা এত বেশি কঠিন নয়। টেন্স টেবিল শিখুন, আমি যে প্রসেসটা বলেছি এই অ্যামিজার ডু ডাস এগুলো দিয়ে শুরু করুন, শুরু করে কন্টিনিউ করতে থাকুন। যদি বড় বাক্য তৈরি করতে অসুবিধা হয় সেক্ষেত্রে বড় বাক্য তৈরি করার চেষ্টা করুন, বা লিসেনিং করুন, শুনুন, দেখুন, তাহলেই হবে। আমি কয়েকটা বাক্য আপনাদের সাথে শেয়ার করি। এখানে প্রথম বাক্যটি খুব ভালো করে লক্ষ্য করে দেখুন, কত বড় একটা সেন্টেন্স, একেবারে টেকনাফ, এই যে নিউ হলো গিয়ে টেকনাফ, বিজনেস হলো গিয়ে তেতুলিয়া। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একটা মাত্র ভার্ব, সেটা হচ্ছে গিয়ে ইজ। কি আশ্চর্য ব্যাপার, এত বড় বাক্য স্যার, এই বাক্যের ভিতরে একটা মাত্র ভার্ব, কেমনে কি করবো স্যার? আসলেই একটা ভার্ব। তাহলে এই বাক্যটাকে কিভাবে তারা বড় করেছে? একটা সিম্পল সেন্টেন্স, এটা কমপ্লেক্সও না, কম্পাউন্ডও না। আপনি ক্যামব্রিজে যান, অক্সফোর্ডে যান, যেখানেই যান না কেন, ডিকশনারিতে যান, আপনি লক্ষ্য করে দেখবেন বাক্য তারা এভাবেই লেখে, তারা বাক্য এভাবেই বড় করে থাকে। তাহলে আপনাকে তো এভাবে বলার প্র্যাকটিস করতে হবে। এটা আহামরি কঠিন নয়। কেন কঠিন নয় একটু লক্ষ্য করে দেখুন, বাক্যটা থেকে বোঝাই। নিউজিল্যান্ড হচ্ছে গিয়ে কি, ইজ আ স্মল কান্ট্রি, এটা একটা ছোট দেশ। এখন আপনি কি করলেন, কিচ্ছু জানেন না, এখানে লিখে বাচ্চাদের মতো এখানে বাক্য শেষ করে দিলেন, নিউজিল্যান্ড ইজ আ স্মল কান্ট্রি। পরের বাক্যতে লিখলেন অফ 4 মিলিয়ন ইনহ্যাবিটেন্টস, এখানে 4 মিলিয়ন লোক বাস করে, তাহলে দেয়ার আর লিভ ইন 4 মিলিয়ন ইনহ্যাবিটেন্টস, এটা আলাদা লিখলেন। তারপরে আবার লিখলেন এখানে অন্য তথ্য, 3টা 4টা 5টা বাক্য করলেন। ভাই 3টা 4টা 5টা বাক্য করার দরকার নাই, একটা বাক্যে এই বিষয়গুলো অ্যাড করেছি। কিভাবে? নিউজিল্যান্ড হচ্ছে কি একটা ছোট দেশ, এই যে পরে অফ যে আছে না, এটা একটা প্রিপজিশন, তার পূর্ববর্তী যে নাউন আছে কান্ট্রি, এটা সম্পর্কে নতুন আর একটা তথ্য দিয়েছে। এই কান্ট্রিতে 4 মিলিয়ন ইনহ্যাবিটেন্টস, মানে 4 মিলিয়ন লোক থাকে। তাহলে প্রিপজিশনের কাজই হচ্ছে তার পূর্ববর্তী নাউনের সাথে পরবর্তী নাউনের যোগাযোগ স্থাপন করা। তাহলে এখানে অফ দিয়ে আমি প্রিপজিশন দিয়ে পূর্ববর্তী নাউন সম্পর্কে তথ্য দিয়েছি। শুধু তাই নয়, এরপরে কমা দিয়ে বাক্যটাকে সংযুক্ত করে দিয়েছি, মানে কানেক্ট না করে কি করেছি, চলমান রেখেছি। দেখেন এখানে আমি স্মল কান্ট্রি বলছি, আমি চাইলে এই বাক্যটাকে এখানে ফুল স্টপ দিয়ে আবার লিখতে পারতাম, ইট ইজ আ স্মল কান্ট্রি। কি লিখতে পারতাম, ইট ইজ আ স্মল কান্ট্রি, এটা একটা ছোট দেশ। আচ্ছা তাহলে এই ইট দ্বারা কাকে বুঝিয়েছে আপনারা বলুন তো, কয়েকজন, কাকে বুঝিয়েছে বলুন তো? নিউজিল্যান্ডকে বুঝিয়েছি না? আচ্ছা, এখানেও ইজ ভার্ব ছিল, এখানেও ইজ ভার্ব। তাহলে সাবজেক্ট এবং ভার্ব একই জিনিস না? সাবজেক্ট ভার্ব একই জিনিস পরপর দুইটা বাক্যে। তাহলে পরপর দুইটা বাক্যে সাবজেক্ট ভার্ব যদি একই জিনিস হয়, তাহলে দ্বিতীয় বাক্যে আর এই সাবজেক্ট ভার্ব দেওয়ার প্রয়োজন নেই। এটা হচ্ছে বাক্য বড় করার একটা টেকনিক। এই টেকনিক ডে বাই ডে শিখবেন, আমি আছি আপনাদের সাথে, টেনশনের কোনো কারণ নাই। ইনশাল্লাহ শিখাই দিব, আমাদের কোর্সেও শিখাই দিব, সেই সাথে ইউটিউব চ্যানেলেও কানেক্টেড থাকুন, শিখাই দিব। এই কমা দিয়ে সাবজেক্ট ভার্বের দেই নাই। তাহলে এই বাক্যে ভার্ব কিন্তু আপাতত কয়টা পেয়েছি বলেন তো, কয়টা পেয়েছি? একটা পেয়েছি, আর কিন্তু ভার্ব আসলো না। পরে আবার আর স্মল কান্ট্রি বললাম, স্মল কান্ট্রি বলেছি মানে নিউজিল্যান্ডের কথাই বলছি, উইথ আ ভিজিটার ইকোনমি, এখানে উইথ দিয়ে তাহলে আবার তথ্য দেওয়া হয়েছে এই কান্ট্রি সম্পর্কে, এই ছোট দেশে কি হয়, একটা ভিজিটর ইকোনমি কম্পোস্ট করে। প্রধানত একটা ভিজিটর ইকোনমিক কম্পোস্ট করে, মানে যারা ভ্রমণ করতে আসে তাদের যে একটা আর্থিক ইনকাম, সেইটার কথা বলা হয়েছে। এই ছোট দেশে এটা একটা ইনকাম। কিসের সাথে ইনকাম হয় তাদের? ওই যে ভিজিটররা ভ্রমণ করতে আসে, তাদের যে অর্থনৈতিক যে বিষয়টা আছে, ভ্রমণ করতে আসলে ইনকাম হয়, সেটা একটা ছোট, আচ্ছা সেটা একটা ইনকাম অফ স্মল বিজনেস। আফার অফ দেওয়া হয়েছে, অফ কি বললো, এই যে ইনকামটা হয়, এই ইনকামটা তাদের একটা ছোট ব্যবসা। তাহলে এই যে প্রিপজিশন গুলো আছে, এগুলো দিয়ে দিয়ে বাক্যটাকে আমি কত চমৎকার লম্বা করে বানায় ফেলছি। এভাবে আপনারা ডে বাই ডে বাক্য লম্বা করতে পারবেন, টেনশনের কোনো কারণ নেই। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা ডে বাই ডে প্র্যাকটিস করবো এভাবে।
এভরিডে প্র্যাকটিস করব, সবার সাথে কনভার্সন করার চেষ্টা করব, প্রশ্ন করব। আশা করি আজকে আপনারা হাউ টু মেক এ ইংলিশ কনভার্সন এই ক্লাসটা বুঝতে পেরেছেন। এভাবে একে অপরের সাথে প্র্যাকটিস করুন, কনভার্সন প্র্যাকটিস করুন, ইনশাল্লাহ আপনাদের উন্নতি হবে। ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে ইউটিউবে জানাবেন। কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। আশা করি আপনারা সবসময় আমার পাশেই থাকবেন। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। মিষ্টি দেওয়ার ব্যবস্থা থাকলে ভাই মিষ্টি দিয়ে পাঠিয়ে দিতাম, তো মিষ্টি দেওয়ার ব্যবস্থা নাই, তো শুধু থ্যাঙ্কস জানাচ্ছি। তো আশা করি এভাবে নিয়মিত বাসাতে থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আমি সাইদুর রহমান। ইনশাল্লাহ পরবর্তী আর একটা লিসেন নিয়ে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ এবং টেক কেয়ার।